সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। সাথে আছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো সবাই জানি যে রমজানে তো আসলে আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়ে থাকে, বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের রেনাল প্রবলেম রয়েছে, যাদের কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, সেই সাথে কারো যদি চোখের সমস্যা থেকে থাকে তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের মেডিসিন গ্রহণ করতে হয়, সেই সাথে কিছু ড্রপ ইউজ করতে হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা চোখের বিভিন্ন ধরনের সমস্যা এবং সেক্ষেত্রে তার চিকিৎসা পদ্ধতি কি সেই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেমনটি আমরা বলছিলাম যে রমজানে তো আমাদের আসলে বাকি মাসগুলোতে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, আমাদের কাজের যে প্যাটার্ন থাকে, খাবারের যে প্যাটার্ন থাকে, রমজানে কিন্তু সব কিছু একেবারে পরিবর্তন হয়ে যায়। আমরা যদি সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাই যে রমজানে যাদের চোখের সমস্যা থাকে তারা অনেক সময় চিন্তা করে যে আমাকে সকালে ড্রপ দিতে হতো, দুপুরে দিতে হতো, রাতে দিতে হতো, সেক্ষেত্রে রোজা রেখে কি সেই ড্রপটা আমি চোখে দিতে পারবো কিনা, এক্ষেত্রে আমার রোজা ভেঙে যাবে কিনা বা মাকরু হয়ে যাবে কিনা, এই বিষয়ে আপনার পরামর্শ কি? না, অনেকেই মনে করে যে রোজা ভেঙে যাবে কিনা, যেহেতু চোখে ড্রপ দেওয়ার পরে গলায় যায়, অনেক ড্রপ আছে যে তেতা লাগে এবং সেটা ফিল করতে পারে, তো সে মনে করে যে গলার ভিতরে চলে গেছে একটা তরল, সেটা তো খাবারের মতন একটা, তাহলে তো নিশ্চয়ই একটা রোজা ভঙ্গ হবে। জিনিসটা এরকম না। এটা চোখের ড্রপটা আপনি যে কোনো সময় দেন, এটাতে রোজা ভঙ্গের কোনো কারণ নাই। কারণ রোজা ভঙ্গের কারণ হলো আমরা জানি যে কোনো খাবার যদি আমরা গ্রহণ করি, এটা খাবার কোনো হইতে হবে। আচ্ছা, তো এখন যেটা হয় যে আমাদের চোখের ড্রপ যেটা, এটা তো কোনো খাবার আইটেম না, এটাতে কোনো হবে না। কিন্তু কোনো কোনো ওষুধ আছে যেরকম নিজেই খাবার, স্যালাইন, অথবা এখন প্রোটিনও তো দেয়। আচ্ছা, তো এটা তো আমরা সরাসরি খাবারেই দিচ্ছি। এরকম যদি হয় তাহলে এটা রোজা ভঙ্গ হবে। এছাড়া ইঞ্জেকশন দেন বা খাবার কি বলে চোখের ড্রপ দেন, এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু ট্যাবলেট তো পানি ছাড়া খাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে ট্যাবলেট আপনি যদি পানি দিয়ে খান, তাহলে যেহেতু পানিটা খাচ্ছেন সেই জন্য রোজাটা নষ্ট হবে, কিন্তু শুধু ট্যাবলেটটার জন্য নষ্ট হওয়ার কথা ছিল না। আচ্ছা, অর্থাৎ চোখে ড্রপ দেওয়ার ক্ষেত্রে আসলে রোজা ভেঙে যাওয়া বা মাকরু হওয়ার আসলে কোনো সম্পর্ক নেই এটার সঙ্গে। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানবো যে যেহেতু অনেক সময় দেখা যায় যারা বয়স্ক তাদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চোখে ছানি পড়া অথবা অন্যান্য অনেক ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আসলে তারা যদি কোনো ট্রিটমেন্ট করতে চায়, তারা মনে করে যে রমজানে যেহেতু আমরা রোজা রাখছি, এই সময়টাতে আসলে আমরা যদি একটু ট্রিটমেন্ট থেকে দূরে থাকি সেটাই বরং ভালো, বরং আমরা ঈদের পরে করি। এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে যখন যে সমস্যাটা তৈরি হবে তখনই আসলে ট্রিটমেন্টটা করা উচিত, যেটাকে আমরা বলি যে যথাযথ সময়ে যথাযথ ট্রিটমেন্ট করা উচিত, এই বিষয়ে আপনার পরামর্শ কি? চিকিৎসাটা তো সমস্যার সমাধান করার জন্য, তো এটা তো পিছিয়ে দেওয়াটা, এটা তো মানে স্বাস্থ্যসম্মত বিষয় না। যখন চিকিৎসা যখন যেটা নেওয়ার সেটা নিতে সমস্যা নেই। আর বিশেষ করে চোখের চিকিৎসা যদি হয়, অনেকে একটু ভয় পান, যেরকম চোখে আমরা অনেক সময় একটু পরীক্ষা দিই, যেরকম এনজিওগ্রাম করতে দিই। এনজিওগ্রাম করলে আমাদের রক্তের নালীতে একটা ডাই পুশ করতে হয়, তো পুশ করলে পরে আমরা ক্যামেরা দিয়ে এই ছবিটা, চোখের ছবিটা নিই। তো অনেকে মনে করে যে যেহেতু রক্তের ভিতরে একটা পুশ করছে, অনেকটা স্যালাইনের যে মেমোরিটা কাজ করে, যে স্যালাইনে তো পুশ করে, তো এখন ডাইও পুশ করলো, তার দুইটা একই রকম না। কিন্তু আসলে তো তা না, কারণ স্যালাইনে এখানে খাদ্য উপাদান আছে, কিন্তু ডাই যেটা, এটার মধ্যে তো খাদ্য উপাদান নাই। আর এটার ইন্টেনশনটা হলো যে একটা পরীক্ষা করা। কাজে যেহেতু তার খাদ্য উপাদান নাই, একটা পরীক্ষা করার নিমিত্তে করা হচ্ছে, কাজে এখানে ইন্টেনশনেরও কোনো ঘাটতি নাই, কাজে এখানে রোজা নষ্ট হওয়ার কিছু নাই, এই পরীক্ষাগুলো করা যাবে। আচ্ছা, তবে অনেকেই মনে করে যে একটু সতর্ক থাকি, একটু ঈদের পরে করি বা রোজার পরে করি, যদি সময় সুযোগ থাকে তাহলে সেটা তো সমস্যা নাই।
আর যদি উনি মনে করেন যে না আমি এটা করাতে চাই না, আচ্ছা, অর্থাৎ সিভিয়ার না হলে সেটা ঈদের পরবর্তী হ্যাঁ, সময়ে করলে অসুবিধা নাই, কিন্তু আচ্ছা, এটা কোনো মনে অসুবিধা করার নেই। দরকার নাই যে রোজা ভেঙে যাবে বা চিকিৎসাটা করাটা রোজার জন্য মকরুহ এরকম কিছু একটা হবে, আচ্ছা। এরকম মনে করার দরকার নেই। তারপরে কিছু চিকিৎসা আছে যেরকম স্বাভাবিক ওষুধ দিয়ে যেগুলো, সেগুলো তো হয়, অনেক অপারেশনও আছে, যেরকম আমরা সানি অপারেশন আমরা যে এখন যে পদ্ধতিতে করি ফ্যাকো পদ্ধতিতে, এই পদ্ধতিতে করলে তো তার ওই যে খাবার ট্যাবলেটও খাইতে হচ্ছে না, তার এখানে রোজা ভঙ্গের কোনো কারণ নেই। কিন্তু কিছু কিছু অপারেশন আছে যেটা, যেরকম ওই নেত্রনালীর অপারেশন, প্রচুর রক্তক্ষরণ হয় এবং এটা ওষুধ খাওয়াটা মানে লাগবেই। সানি অপারেশনে যেরকম আমরা যদি মনে করেন যে বিকেলে দিনে ওষুধ না খেলে হবে, এটা সম্ভব, কিন্তু এই যে নেত্রনালী অপারেশন, অন্য অপারেশন যেগুলো আছে সেগুলো তো অনেক অপারেশন যেগুলো যে রক্তক্ষরণ হবে বা স্যালাইন পুশ করতে হয়, অজ্ঞান করতে হয়, আচ্ছা, সেরকম যদি হয় তাহলে তার এটা বিরত থাকাটাই শ্রেয়। আচ্ছা, অজ্ঞান করলে আমরা ওই সময়টা তো যতটুকু জানি চোখের আরেকটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে এনজিওগ্রাম। তো কেউ যদি রোজা রাখা অবস্থায় এনজিওগ্রাম করে, এক্ষেত্রে তার আসলে রোজা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা রোগীকে আপনারা আসলে কিভাবে আশ্বস্ত করেন সেক্ষেত্রে, বা কাউন্সিলিংটা কিভাবে করেন? না, এখানে ওই রোজা ভঙ্গের কারণ নাই, যেহেতু এটা ডায়েটটা কোনো খাদ্য উপাদান না, আচ্ছা, আর এটা তার মানসিক তৃপ্তি দিবে বা তাকে এন্টারটেইন করবে এরকম বিষয় না। যদি মাদক হয় যে সে তার মানে একটা রিক্রিয়েশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য করতেছে, এটা ভঙ্গ হবে। কিন্তু এটা এরকম কোনো বিষয় এখানে নাই, যেহেতু খাদ্য উপাদান নাই, তার একটা এনজিওগ্রাম হবে, সেটা একটা পরীক্ষা তার চিকিৎসার পারপাসে, কাজে এখানে ইন্টেনশনও খারাপ নাই, অতএব এটা রোজা ভঙ্গের কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এখন কিন্তু আসলে এই ধরনের, এই যে আপনি যেমনটি বললেন যে এনজিওগ্রাম করলে আসলে রোজা ভাঙার আসলে কোনো কারণ নেই, এবং সেই সাথে কিন্তু ইন্টারন্যাশনাল অনেক গাইডলাইন কিন্তু রয়েছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, যে ব্লাড সুগার তারা যদি রোজা রাখা অবস্থায় টেস্ট করে তাহলে কিন্তু রোজা তার কখনোই ভাঙবে না। সো এই বিষয়গুলো আমার মনে হয় আস্তে আস্তে জনগণ জানছে, এবং জানার জন্য আপনারা এক্ষেত্রে যথেষ্ট কাজ করছেন, বিভিন্ন ধরনের আসলে কর্মসূচি পালন করা হচ্ছে। তারই সাথে আপনার কাছে আরেকটা বিষয় জানবো, যে একটু ভিন্ন বিষয়, সেটা চলে আসে যে বাচ্চারা, এবং সেই সাথে আমরা বলবো যে বড়রাও কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণে গ্যাজেট আইটেমের প্রতি একটু এডিকশনটা আমাদের হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো, সারাদিন আসলে কত মিনিট সর্বোচ্চ যদি আমরা কোনো টিভি, মোবাইল আমরা যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের চোখ ভালো থাকবে, অন্যদিকে আমাদের যে দেখার কাছে সেটাও হয়ে গেল? এটা তো ওইভাবে সীমাবদ্ধ করা যাবে না যে কতটুকু, কারণ এটা তো প্রয়োজন। আমরা তো বলি যে শিশুদেরকে সম্পূর্ণ বিরত রাখাটা হলো, সেটা হয়তো অ্যাডাল্ট পারসনদের ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই শিশুদের বলে প্রয়োজন আমরা নয়। প্রথমেই বলি যে কোনো দরকার নাই, একদম বাদ, কোনো ডিভাইস দরকার নাই, তাহলে সে সবচেয়ে সেফ। এখন হলো যে শিশু তো মানবে না, এখন অনেক সময় দেখা যায় যে স্কুলের পড়াশোনা অনেকটা টিভিতে ইয়েতে ডিভাইসে দিয়ে দিচ্ছে, তাহলে তো তাকে অ্যালাউ করতে হবে। তাহলে অ্যালাউ করতে হবে যেটা ন্যূনতম, যেটা এখন যদি আধা ঘন্টা হয় এটা ভালো, 2 ঘন্টার চেয়ে ভালো। আচ্ছা, এখন যদি 2 ঘন্টাই তার লাগে, যদি তার একাডেমিক পারপাসে 2 ঘন্টা সময় যদি তার লাগে, তাহলে কিন্তু অ্যালাউ করতে হবে। তাহলে তখন আমরা বলি যেটা সেটা ফ্র্যাকশন করে নে, আচ্ছা, আধা ঘন্টা তারপরে ব্রেক, আধা ঘন্টা তারপরে ব্রেক, এভাবে করো। তো সেই জন্যে একটা হলো ব্রেক দিয়ে, আর একটা হলো একটা না, এটাও একটা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যে একটানা 20 থেকে 25 মিনিট, তার বেশি না। আর যেটা হলো যে প্রাপ্তবয়স্ক যারা, তারা তো ফিল করবে যখন ডিভাইস অনেকক্ষণ থাকে, তখন কিন্তু এটার একটা প্রতিক্রিয়া হয়, চোখে একটু সেন্সেশন হয়। যদি এরকম বোঝে যে তার সমস্যা হচ্ছে, আচ্ছা, তাহলে তাৎক্ষণিকভাবে এটাকে এখানে ব্রেক দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কাছে আমি কিছু পরামর্শ জানতে চাইবো, যে অনেকে আছে যে যাদের প্রফেশনটাই হচ্ছে যে দিন রাত তাদেরকে মনিটরে কাজ করতে হয়, ল্যাপটপে কাজ করতে হয়। এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে শুনেছি বা বিভিন্ন রিসার্চে দেখেছি যে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর সবুজ কোনো ব্যাকগ্রাউন্ডের দিকে তাকানো, তাহলে চোখটা ভালো থাকে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, বা আসলে আর কি কি করলে চোখ সেক্ষেত্রে আসলে সুস্থ থাকতে পারবে? যে প্রফেশনালি যদি হয়, তার দীর্ঘক্ষণ কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কতগুলা পরিবেশের কথা বলি। একটা হলো যে তার যে ল্যাপটপ বা কম্পিউটার এবং ওনার যে বসার যে অবস্থাটা, এটা
একটু এই লেভেলের চেয়ে একটু উপরে আচ্ছা বা কাছাকাছি, কিন্তু এরকম না। তাহলে এই মাসলটা টট হয় এবং দেখা যাবে যে হেডেক হচ্ছে অথবা গাড় ব্যথা হচ্ছে। এটা হলো একটা। আর একটা হলো লাইট যদি রিফ্লেক্ট করে, যেরকম জানালার পাশে এমনভাবে বসছে যে জানালার লাইটটা তাকে ডিস্টার্ব করতেছে অথবা লাইটটা স্ক্রিনে যেয়ে তাকে রিফ্লেক্ট করতেছে, তাহলে এটা অতিরিক্ত তাকে স্ট্রেস করবে। তাহলে তার বসার পরেই তার লাইটের যে অ্যারেঞ্জমেন্টটা এটা যেন সুদিং হয়। এরপরে হলো স্ক্রিনটা যত বড় হবে, মোবাইলের স্ক্রিন যদি অপশান থাকে তাহলে ল্যাপটপের স্ক্রিন, যদি অপশান থাকে তাহলে ডেস্কটপের স্ক্রিন যত বড় হবে, তার ডিস্টেন্স যদি একটু সে বেশি নিতে পারে তাহলে এটা মোর সুদিং হবে, তার স্ট্রেস মিনিমাইজড হবে। যে যারা দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করার একটা পর্যায়ে কিন্তু তারা ফিল করে বা বলে থাকে যে চোখে তারা আসলে কিছু ফ্ল্যাশি বা লাইটি কিছু আসলে দেখতে পাচ্ছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আমরা জানি যে এটা হয়তো লং টাইম স্ক্রিনে কাজ করার জন্যই হচ্ছে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা? ফ্ল্যাশ যেটা, সেটা একটা হলো যে এটা ভয়ের কিছু নাই। এটা হলো যে কেউ যদি স্ক্রিনে অনেকক্ষণ থাকে তাহলে আমাদের যে স্নায়ু, এটা সংবেদনশীল যখন বেশি হবে হয়তো রিজেক্ট করতেছে যে তার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখা গেল যে মানে এটার মানেটা কি আমরা ধরবো যে তার ব্রেইন টায়ার্ড হয়ে গেছে নাকি তার চোখ টায়ার্ড হয়ে গেছে? না, যখন এক্সস্টেড থাকে, টায়ার্ড থাকে, তখন আউট অফ দি ওয়ে সে এটাকে অ্যাকোমোডেট করতে চায় কিন্তু পারে না, তখন এটা একটা ফ্ল্যাশের একটা ব্যাপার আছে। আরেকটা হলো যদি রেটিনাতে সত্যিই যদি কোনো সমস্যা থাকে, অনেক সময় ডিটাচমেন্টের মতো থাকে, ওই রেটিনার সাথে যে ভিতরে যে তরল তার সাথে যে একটা ব্যারিয়ার সিস্টেম থাকে, ওখানে যদি কোনো গ্যাপ থাকে, কোনো কারণে এটার সাথে ফ্রিকশন হচ্ছে, তার মানে স্নায়ুটাকে অতিরিক্ত স্টিমুলেশন দিতে হয়। আচ্ছা, সেটা আভ্যন্তরীণ কোনো সেন্সেশনের জন্য বা এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে তার যে রেটিনাতে প্রবলেম রয়েছে তিনি কিভাবে বুঝবেন, এটার কোনো সাইন সিমটম রয়েছে কিনা? এখন যদি এই যে ফ্ল্যাশটা, এটা যদি তার পরিবেশ চেঞ্জ করলেই যদি তার দেখা যায় যার নাই, অথবা ভালো করে ঘুমাচ্ছে, ঘুমের পরে আর নাই, তাহলে এটা হলো যে ওই যে হঠাৎ কোনো সংবেদনশীল, তার খুব মাথা ব্যথা ছিল, তার ডিসকমফোর্ট ছিল, সেই জন্য এই ফ্ল্যাশটা তার হচ্ছে। আচ্ছা, অথবা যে লাইটটা সে অভ্যস্ত তার চেয়ে বেশি লাইটে সে কাজ করতেছে, এরকম যদি হয় তাহলে সেটার জন্য হচ্ছে। কিন্তু যদি এটা চলতে থাকে, তার সাথে যদি তার ঝাপসা ভাব কাজ করে, এরকম যদি হয়, অথবা কোনো একটা সেন্সেশন, টিংলিং সেন্সেশন, হঠাৎ করে তার একটা স্পার্কের মতো হচ্ছে, সে এটা বেশ ফিল করতেছে, এবং সাথে তার একটা সেন্সেশন হচ্ছে যে ব্যথা বা এরকম। আর যদি ভীষণ প্রবলেম হয়, দেখতে সমস্যা হয়, এরকম অন্য উপসর্গগুলো থাকবে তার সাথে, তাহলে বুঝতে হবে যে এটা সামথিং রং। এবং সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি।
এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি, সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। স্যার, এখন যেহেতু রমজান মাস চলছে, রমজানে কিন্তু অনেক সময় আমরা অনেকের কাছে শুনে থাকি যে তাদের একটু ইচিং প্রবলেম হয়, এবং ইচিং প্রবলেম মানে কিন্তু চোখটাকে আমরা একটু র্যাপ করে থাকি। তো এই যে রাবিং প্রবলেম, সেই সাথে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে যারা স্ক্রিনে টানা বসে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইচিং হয়, এবং সেই সাথে তারা কিন্তু চোখটাকে রাবিং করে থাকে। তো আমরা যতটুকু জানি, সায়েন্স যেটাকে বলে যে আসলে রাবিং করাটা কখনোই চোখের জন্য ভালো নয়। সেই বিষয়ে আপনার পরামর্শ কি? ওখানে মূল উপাদানটা হলো যে চোখের পানি। চোখের পানি এটা কিন্তু চোখটাকে শীতল রাখে, স্মুথ রাখে, শান্ত রাখে। তো এখন ওই কম্পিউটারে যখন কাজ করি তখন এটাতে ঘাটতি হয়। আবার রোজার মাসে যখন আমরা সারাদিন মানে পানাহার থেকে বিরত থাকি, আচ্ছা, তখনও কিন্তু শরীরে একদম পানি শূন্যতা দেখা দেয়। আচ্ছা, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে হতে পারে। ডিহাইড্রেশন থেকে, তো ডিহাইড্রেশন থেকে হলো আভ্যন্তরীণ গোলযোগ, যেটা পানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। আর স্ক্রিনের যদি কাজ বেশি থাকে, সে আমাদের ড্রিঙ্কিং রেট কম্প্রোমাইজ করে সেখানে পানির যে অ্যাকশনটা সেটা মিনিমাইজ করতেছে। তাহলে দুই দিক থেকেই তার এই যে শুষ্ক ভাবটা, এটা মাত্রাটা বাড়ছে। তো যখনই শুষ্ক বা ড্রাইনেস বাড়ে, তখনই কিন্তু ওই উপসর্গগুলো আসে। আচ্ছা, একটু জ্বালা পোড়া হচ্ছে, একটু চুলকাচ্ছে, একটু রাবিং করে। রাবিং করা মানে হলো রাবিং করলে ওই যে চোখের পানিটা ওটাকে আবার একটু ইয়ে করে দেওয়া, স্প্রেড করে দেওয়া, তাতে একটু কমফোর্ট হয়। তো বারবার যদি এটা করতে হয়, সাময়িক কারণে হয়, সাময়িক কারণে যে স্ক্রিনে থাকাতে আমাদের প্রায় মিনিটে 15 বার। এখন স্ক্রিনে থাকলে দেখা যায় যে এটা 5-এ নেমে আসছে, 8-এ নেমে আসছে। ওই যে রেট কমে গেছে, তার জন্যই কিন্তু ইফেক্টটা হচ্ছে। তো তখন ওই ফিজিক্যালি তার এক্সট্রা ইয়ে হয়, স্টিমুলেশন হয়, যে তাহলে আমি চোখটাকে নিজেই ঘুরাই দিই। যেহেতু অটোমেটিক হচ্ছে না, তখন সে ম্যানুয়ালি কাজটা করে, ওই জন্য বারবার রাবিং করে ওই ফিলিংসটা নেওয়ার জন্য। তো সেই জন্য আমাদের লক্ষ্য থাকতে হবে যে ডিহাইড্রেশনটা যাতে না হয়। আচ্ছা, আর ওই কম্পিউটার স্ক্রিনটার জন্য মিনিমাইজ হয়। তো রোজার সময় যেহেতু আমরা দিনের বেলা পারবো না, সেই জন্য আমাদের প্রথম কাজটা করতে হবে যে ইফতারির পরে সেহরির আগ পর্যন্ত যে সময়টা, যে যতক্ষণ কাজে আছে, তখন তার ওই পানির যে ইয়েটা, শূন্যতার ব্যাপারটা, এটা তখন পোষায় নিতে হবে। আরেকটা হলো যে পানি তো খাওয়ার পরে পেশাব করলে তখন তো এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু লং টাইম যেন শরীরে থাকে, সেই জন্য আপনাকে খাবারের মধ্যে সবজির পরিমাণটা বা ফলমূল এইগুলা প্রচুর পরিমাণে রাখতে হবে। এই দুইটা কাজ যদি করেন, আর যদি ঘুমটাকে আপনি এনশিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন, তাহলে এই 3টা কাজ করলে তাহলে রোজার দিনেও আপনার এই চোখের যে শুষ্ক ভাবটা, বিশেষ করে যাদের অলরেডি শুষ্ক ভাব আছে বা স্ক্রিনে অনেকক্ষণ কাজ করার পরে ওই সমস্যাগুলো তার ফিল করে, আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করে যারা, তাদের জন্য আরও বেশি। তো 3টা কাজ তাকে অবশ্যই করতে হবে। একটা রাতে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, সবজি এবং ফলমূল রাখতে হবে তার মেন আইটেম,
আর একটা হলো ঘুম। অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। আমরা আসলে বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে কথা বলে থাকি এবং বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু একটা কথাই বলে থাকে যে আসলে রমজানে বডিকে রিহাইড্রেট করতে হবে, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকতে হবে, তবেই সুস্থ থাকা সম্ভব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনির সমস্যাটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত, আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর বলি। কিডনির সমস্যার মধ্যে কিছু হচ্ছে মেডিকেল রিলেটেড প্রবলেম, একটা হচ্ছে সার্জিক্যাল রিলেটেড প্রবলেম। তো মেডিকেল রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে মেইনলি আমরা দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি ইনজুরি, মানে আমরা হয়তো একেআই বলি বা সিকেডি বলি বা ক্রনিক কিডনি ডিজিজ বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, সেই সাথে আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।